ওয়েলকাম টু পাইলার্নিং ইউটিউব চ্যানেল। আজকের নাইনের যে ক্লাসটি চলছিল সেটার কন্টিনিউয়েশন হবে এবং বিগত ক্লাসে আমরা যে টপিকগুলো দেখেছিলাম সেগুলো হচ্ছে আমরা রক্ত নিয়ে পড়ছিলাম এবং আগের দিনের ক্লাসে আমরা ব্লাড গ্রুপ এবং তাদের শ্রেণীবিন্যাস কী করে করে বা তার গুরুত্ব কেনই বা ব্লাড গ্রুপ করা হচ্ছে এইসব বিষয়গুলো আমরা জেনেছিলাম। তো এবং আমি আগের ক্লাসে বলেছিলাম যে পরের ক্লাসে আমি তোমাদের আরএইচ ফ্যাক্টর যেটা আছে সেটা বোঝাবো। তো আজকে টোটাল ক্লাসটাই আমাদের থাকবে আরএইচ ফ্যাক্টরের ওপর। এই আরএইচ ফ্যাক্টর কী, তার গুরুত্ব কী, কেনই আরএইচ ফ্যাক্টর দরকার, এবং গতদিনের ক্লাসে আমি এটুকু বলেছিলাম ব্লাড গ্রুপ কীভাবে ডিটেক্ট করতে হয় সেটা বলে দিয়েছিলাম। এবং ব্লাড গ্রুপ ডিটেক্ট করার পর প্লাস পজিটিভ এবং নেগেটিভ একটা সাইন থাকে, এ পজিটিভ আর এ নেগেটিভ। তো এই পজিটিভ নেগেটিভ কেন হয় না সেটা বলেছিলাম যে ব্লাড গ্রুপের মধ্যে আরএইচ থাকলে, আরএইচ যদি থাকে তাহলে পজিটিভ হবে, আর যদি আরএইচ না থাকে, আরএইচ ফ্যাক্টর না থাকলে সেটা হবে নেগেটিভ। তো কি এই আরএইচ ফ্যাক্টর? তো চল আমরা দেখে নিই আজকের ক্লাসের আমাদের পুরো বিষয়বস্তু থাকবে হচ্ছে আরএইচ ফ্যাক্টর। তো চলো আমরা আরএইচ ফ্যাক্টরটাকে দেখি। আরএইচ ফ্যাক্টর অ্যাকচুয়ালি যদি বলি এইটাকে বলা হয় আরএইচ ফ্যাক্টরও বলা হয় সংক্ষেপে, বা এটাকে বলা হয় ফ্যাক্টর। তাহলে আরএইচ ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর কি? এই রিসার্চ ফ্যাক্টর কেন এরকম নামকরণ? না, আমরা যদি একটু গল্পের ছলেই যাই, ভিয়েনার দুজন চিকিৎসক ছিলেন। একটা হচ্ছে কে কে না, কার্ল কার্ল ল্যান্ডস্টেইনার, সরি ল্যান্ডস্টেইনার বা অনেকে স্টিনারও বলে, এবং আরেকজন ছিলেন তার নাম হচ্ছে উইনার। উইনার তাহলে দুটো চিকিৎসকের নাম কি বললাম? কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার। এই দুজন চিকিৎসক কোথাকার চিকিৎসক? ভিয়েনার চিকিৎসক। 1940 সালে ভারতীয় বানর, আমাদের ভারতবর্ষে পাওয়া যায় এরকম একটা বানর যার নাম ছিল রেসাস। নাম কি? রেসাস, RHESUS, বা বাংলায় বলা হচ্ছে রেসাস। তাহলে এই রিসাস বানরের লোহিত রক্তকণিকায় এক ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন। তাহলে কি বললাম না, ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার 1940 খ্রিস্টাব্দে এক ভারতীয় বানর, রিসাস নামক এক ভারতীয় বানরের লোহিত রক্তকণিকা এক ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন, যেটা দেখা যায় যে আমাদের ভারতীয়দের 95% ভারতীয়র মধ্যে, মানে 100টা লোকের মধ্যে 95টা লোকের দেহে এই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং 5 জনের দেহে পাওয়া যায় না। তাহলে 95% ভারতীয়দের মধ্যে এই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি তিনি লক্ষ্য করেছিলেন। তো এই অ্যান্টিজেনটাকে তিনি নাম দিয়েছিলেন বা একেই বলেছিলেন রিসাস ফ্যাক্টর। আমরা যদি একটু তথ্য দেখে নিই, 12টার নাম তো আমরা দেখলাম রিসাস, এবং রিসাস বানরের লোহিত রক্তকণিকার অ্যান্টিজেন, লোহিত কণিকার অ্যান্টিজেন, লোহিত কণিকার অ্যান্টিজেন, অ্যান্টিজেন। তো এই অ্যান্টিজেনটা ভারতীয়দের পাওয়া যায়। একটু যদি আমরা তথ্য দেখি কোথায় কোথায় পাওয়া যায়, সেটা যদি ইউরোপ আমেরিকার মানুষদের ক্ষেত্রে দেখি, ইউরোপ আমেরিকার মানুষদের ক্ষেত্রে যদি দেখি, ইউরোপ আমেরিকা এদের 85% মানুষ, 85% মানুষের দেহে এই অ্যান্টিজেন থাকে। আর যদি ভারত শ্রীলঙ্কা দেখি, ভারত শ্রীলঙ্কা যদি দেখি, সরি ইউরোপ বানানটা ভুল লিখলাম, হস্ত হবে ইউরোপ। ভারত শ্রীলঙ্কার মানুষদের যদি দেখি, এই ভারত এবং শ্রীলঙ্কা মানুষদের ক্ষেত্রে কত পার্সেন্ট মানুষ? 95% মানুষের দেহে এই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে আমরা যেহেতু ভারতীয়, তাহলে আমাদের 100টা ভারতীয়র মধ্যে 95 জনের দেহে কিন্তু এই আরএইচ ফ্যাক্টর আছে, এবং এটাকেই বলা হচ্ছে রিসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর। তাহলে আবার পুরো বিষয়টা বলছি, ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টেইনার এবং উইনার 1940 খ্রিস্টাব্দে এক ধরনের ইন্ডিয়ান বানর, রিসাস নামক এক ভারতীয় বানরের বা ইন্ডিয়ান বানরের দেহে এক ধরনের অ্যান্টিজেনের লোহিত কণিকায় এক ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন, যেটা পরে গবেষণা করে দেখা গেছে যে 95% ভারতীয়দের মধ্যে বা ভারতীয়দের লোহিত রক্তকণিকায় একই ধরনের অ্যান্টিজেনের উপস্থিতি দেখা যাচ্ছে। তো এই ফ্যাক্টরটা কি বলা হচ্ছিলেন? রিসাস ফ্যাক্টর। এবং তোমরা সবাই জানো যে ব্লাড গ্রুপ যদি এ হয়, তাহলে যদি আরএইচ যদি পজিটিভ হয় তাহলে আরএইচ প্লাস। আচ্ছা, এইটা আসার আগে আমি একটু বলে দিই যে কাদের পজিটিভ হবে কাদের নেগেটিভ হবে।
এবার দেখো তাহলে আরএইচ বললাম তো, তাহলে যাদের আরএইচ ফ্যাক্টর বা যে অ্যান্টিজেনটা থাকবে তারা কি হবে আরএইচ পজিটিভ বা আরএইচ পজিটিভ, আর যাদের থাকবে না তারা হবে আরএইচ নেগেটিভ বা আরএইচ নেগেটিভ। তাহলে যে সকল মানুষের মধ্যে এই আরএইচ ফ্যাক্টর বা অ্যান্টিজেনটা আছে তারা হচ্ছে কি আরএইচ পজিটিভ, আর যাদের মধ্যে নেই তারা হচ্ছে আরএইচ নেগেটিভ। আমি লিখে দিচ্ছি অ্যান্টিজেন উপস্থিত, অ্যান্টিজেন অ্যান্টিজেন উপস্থিত বা রিসার্চ ফ্যাক্টর উপস্থিত, আর এদের অ্যান্টিজেন অনুপস্থিত, সরি অ্যান্টিজেন অনুপস্থিত। তাহলে যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে পজিটিভ, আর যাদের মধ্যে থাকবে না তারা হচ্ছে নেগেটিভ। তাহলে এখান থেকে আমরা ব্লাড গ্রুপগুলো যদি দেখি, কি কি ব্লাড গ্রুপ ছিল, এ বি, এ বি অ্যান্ড ও। একইভাবে এদিকেও ব্লাড গ্রুপগুলো লিখি এ বি অ্যান্ড ও। তাহলে যাদের অ্যান্টিজেন আছে আরএইচ ফ্যাক্টর আছে তারা সবাই কি হবে পজিটিভ, এটা আগের দিনই বলেছিলাম, আর যাদের মধ্যে নেই তারা হবে কি সবাই নেগেটিভ। তাহলে ব্লাড গ্রুপ দেখো পজিটিভ নেগেটিভ বিষয়টা চলে এলো। তাহলে আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ এই হচ্ছে এই বিষয়। তাহলে এটা হচ্ছে তোমার কি রিসার্চ ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তো চলো এবার তাহলে আমরা দেখে নিই যে গুরুত্বগুলো কি কি। ইম্পর্টেন্স অফ আরএইচ ফ্যাক্টর, যে আরএইচ ফ্যাক্টর কেন দরকার, ব্লাড গ্রুপ হলেই তো হয়ে যায়, আরএইচ ফ্যাক্টরটা আমরা কেন দেখব না, এই আরএইচ ফ্যাক্টর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ব্লাড গ্রুপ যেমন আমাদের দেখতে হয় তেমনি আরএইচ ফ্যাক্টরটাকেও কিন্তু দেখতে হয়, কারণ এর জন্য কি হতে পারে আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে কি সমস্যা, কি কি ক্ষতি করে বা কেনই দরকার, তো চলো আমরা দেখে নিই যে আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব। তো দেখো আমরা চলে এসেছি ইম্পর্টেন্স অফ আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টরের কেন গুরুত্ব, আমি দুটো পয়েন্ট বলবো আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব কোথায়। ওকে, তো ফার্স্ট পয়েন্টে আসো, পয়েন্ট নাম্বার 1। কি পয়েন্ট নাম্বার 1 কি না, যখন ব্লাড দেয়া হয় বা ব্লাড ডোনেট করা হয় বা কেউ নেন, তাহলে যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন কি দাতা। তাহলে আমি এখানে লিখলাম দাতা বা ডোনার, দাতা যিনি দিচ্ছেন, আর যিনি নিচ্ছেন তিনি হচ্ছেন গ্রহীতা বা রিসিভার, গ্রহীতা বা রিসিভার। তাহলে এই ব্লাড দেওয়ার সময় ব্লাড গ্রুপটা যেমন দেখা হয় আরএইচ ফ্যাক্টরটাকেও দেখা হয়। ওকে, একই গ্রুপ, ধরো মনে করো দুজনই এ, একজন এ পজিটিভ একজন এ নেগেটিভ, কি হবে, তো দেখো সাপোজ মনে করো দাতা হচ্ছে আরএইচ পজিটিভ, ওকে, আর অন্যদিকে গ্রহীতা হচ্ছে আরএইচ নেগেটিভ। সমস্যাটা কোথায়, যখন তুমি আরএইচ পজিটিভ রক্ত আরএইচ নেগেটিভ ব্যক্তিকে দেবে, তাহলে দাতা হচ্ছেন আরএইচ পজিটিভ এবং এই রক্তটা তুমি কাকে দিলে আরএইচ নেগেটিভ ব্যক্তিকে দিলে। ঠিক আছে, কি সমস্যা হতে পারে না, যখনই গ্রহীতার দেহে এই আরএইচ পজিটিভ রক্ত ঢুকবে তখন কি হবে না, গ্রহীতার দেহের মধ্যে বা গ্রহীতার দেহে যে রয়েছে সেখানে একটা ফ্যাক্টর তৈরি হবে যেটাকে বলা হয় অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে গ্রহীতা নিয়ে নিল আরএইচ পজিটিভ রক্ত, তাহলে কততম দিন, 12তম দিন, রক্ত গ্রহণের 12তম দিনে কি হবে অ্যান্টি, গ্রহীতার দেহে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হবে, যেটা কি হবে আরএইচ এর বিরুদ্ধে কাজ করবে। তাহলে পজিটিভ রক্ত যখন নেগেটিভ ব্যক্তিকে দেওয়া হলো, রক্ত গ্রহণের পর 12তম দিনে অ্যান্টি, গ্রহীতার দেহে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হচ্ছে। কি সমস্যা করে এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর না, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যেটা সমস্যা করে বা তোমার যেটা হবে তোমার, আমি যদি হ্যাঁ সেটা কি সমস্যা হবে না, গ্রহীতার লোহিত রক্তকণিকাগুলি, তাহলে গ্রহীতার লোহিত কণিকা বা লোহিত কণিকাগুলো জমাট বাঁধতে শুরু করবে, লোহিত কণিকা জমাট বাঁধে জমাট বাঁধতে শুরু করে, তাহলে গ্রহীতার লোহিত কণিকাগুলো জমাট বাঁধতে শুরু করে। এবার যদি গ্রহীতার লোহিত কণিকা জমাট বাঁধে তাহলে কি হবে না, তখনই
তাহলে গ্রহিতার দেহে কি হবে, শিরা উপশিরা বা রক্তবাহগুলো জমাট বাঁধা রক্ত দিয়ে ব্লক হয়ে গেল, ফলে দেহের মধ্যে রক্ত চলাচল হবে না, ফলে কি হবে, গ্রহিতার মৃত্যু হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট, পজিটিভ রক্ত যদি নেগেটিভ ব্যক্তিকে দেওয়া হয়। কিন্তু যদি ঠিক উল্টোটা ঘটে, উল্টোটা বললে কিরকম বলবো না, উল্টো দাতা এখানে RH নেগেটিভ, তাহলে দাতা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কন্ডিশন 1, এটাকে বললাম কন্ডিশন 1। কারণ কি এখানে কি হয়েছে, RH পজিটিভ কোথায় গেছে, RH নেগেটিভ ব্যক্তিকে দেওয়া হয়েছে। ওকে, এবার আমি যদি কন্ডিশন নাম্বার 2 তে আসি, কন্ডিশন 2, সেখানে কি বলা হচ্ছে না, কন্ডিশন 2 এতে RH নেগেটিভ ব্যক্তির রক্ত RH পজিটিভে দেওয়া হচ্ছে। তাহলে এখানে দাতা কি, দাতা হচ্ছে RH নেগেটিভ আর গ্রহীতা কি RH পজিটিভ। তাহলে যদি নেগেটিভ রক্ত পজিটিভ ব্যক্তির দেহে দেওয়া হয় তাহলে কি হবে, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই, সমস্যার সৃষ্টি হবে না। ওকে, তাহলে পজিটিভ রক্ত নেগেটিভে দিলে সমস্যা তৈরি হবে বা গ্রহিতার মৃত্যু ঘটবে, কিন্তু নেগেটিভ রক্ত পজিটিভে দেহে দিলে কোনো সমস্যা হবে না। আসল বিষয় বুঝতে পেরেছো, এটা গেল ফার্স্ট পয়েন্ট। তাহলে 1 নম্বর পয়েন্ট যে ইম্পর্টেন্স অফ RH ফ্যাক্টর, আমি এটাকে মুছে দিলাম। এবার আমরা চলে আসবো 2 নম্বর ইম্পর্টেন্স বা 2 নম্বর গুরুত্ব, যে 2 নম্বর গুরুত্ব আর কি। এবার 2 নম্বর গুরুত্বে আমরা ঢুকি। 2 নম্বর গুরুত্ব যেটা বলবো সেটা হচ্ছে, মনে করো 2 নম্বর পয়েন্ট, মনে করো যে পিতা এবং মাতা, পিতা এবং মাতা, পিতার রক্ত হচ্ছে RH পজিটিভ, মাতার রক্ত হচ্ছে RH নেগেটিভ। আমি ধরে নিলাম পিতা ডমিন্যান্ট বা প্রকট এবং মাতা হচ্ছে প্রচ্ছন্ন বা রিসেসিভ। কি হবে এখানে, তাহলে যেহেতু পিতার প্রকট বৈশিষ্ট্য, যে সন্তান উৎপাদিত হবে বা যে সন্তানটি তৈরি হবে, তাহলে সন্তান এখান থেকে তৈরি হলো যে সন্তান, তাহলে পিতা এবং মাতার থেকে কি তৈরি হবে, একটা সন্তান উৎপাদন হবে। সন্তানটা আমি ধরে নিলাম, তাহলে যেহেতু RH পজিটিভ প্রকট, তাহলে সন্তানের রক্ত হবে কি RH পজিটিভ। তাহলে এবার মনে করো সন্তান কোথায় থাকে, মাতৃদেহে বা মাতৃগর্ভে, তাহলে মাতা তো নেগেটিভ রক্তযুক্ত আর পিতা হচ্ছে পজিটিভ। তাহলে মাতার দেহের মধ্যে যেহেতু থাকছে, তাহলে মাতার দেহে গিয়ে কি হচ্ছে, মাতার দেহে পজিটিভ এবং নেগেটিভ একটা কি হচ্ছে, সংমিশ্রণ, পজিটিভ নেগেটিভ মিক্সড হয়ে যাচ্ছে, মিক্সড হলো পজিটিভ এবং নেগেটিভ। কারণ যেহেতু ভ্রূণ পজিটিভ এবং মাতা হচ্ছে নেগেটিভ, তখন পজিটিভ নেগেটিভ মিশ্রণ মায়ের দেহে তৈরি হলো, ফলে এখান থেকে কি তৈরি হবে, একটা অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হচ্ছে। কার দেহে, মাতৃদেহে, মাতৃদেহে অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হলো। তাহলে এই অ্যান্টি RH ফ্যাক্টর কি হবে, ফার্স্ট বেবি যদি হয়, ঠিক আছে, ফার্স্ট বেবি মানে প্রথম সন্তান, ফার্স্ট বেবির ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না, ফার্স্ট বেবি কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তাহলে এটা গেল কন্ডিশন 1। কি বললাম, পিতা যদি RH পজিটিভ হয়, মাতা যদি RH নেগেটিভ হয়, তাহলে ডমিন্যান্ট যদি পিতা হয়, তাহলে পজিটিভ তোমার সন্তান হবে কি RH পজিটিভ। এই পজিটিভ রক্ত বা এই ভ্রূণটা থাকছে মাতৃদেহে, ফলে মাতৃদেহ নিজে নেগেটিভ কিন্তু ভ্রূণ হচ্ছে পজিটিভ, ফলে মাতৃদেহের মধ্যে RH পজিটিভ এবং নেগেটিভের একটা সংমিশ্রণ তৈরি হবে এবং যেখান থেকে মাতৃদেহে একটা অ্যান্টি RH ফ্যাক্টর তৈরি হবে এবং এই অ্যান্টি RH ফ্যাক্টরটা মাতৃদেহে রয়ে যাচ্ছে, ফলে প্রথম সন্তানের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তাহলে কি হয়, তাহলে সমস্যা তৈরি হবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে। এর আবার দুটো কন্ডিশন আছে, কি কি সমস্যা হয়, তাহলে কি কি সমস্যা হতে পারে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সেটা আমরা দেখব। দেখো তাহলে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি সমস্যা হবে, ধরো মনে করো যে সেকেন্ড বেবির ক্ষেত্রে আছে যেটা দ্বিতীয় সন্তান, তাহলে সেকেন্ড বেবির ক্ষেত্রে 2 নম্বর দুটো হতে পারে। একটা হতে পারে কি না, মায়ের দেহে কি রয়েছে অ্যান্টি RH, ভ্রূণ পজিটিভ হোক নেগেটিভ হোক দেখার দরকার নেই, সেটা হচ্ছে মায়ের দেহে কি রয়েছে অ্যান্টি RH, এই অ্যান্টি RH ফ্যাক্টর রয়েছে। তাহলে অ্যান্টি RH ফ্যাক্টর কার দেহে প্রবেশ করবে, সেকেন্ড বেবির দেহে প্রবেশ করবে বা দ্বিতীয় ভ্রূণের দেহে প্রবেশ করবে। তাহলে দ্বিতীয় ভ্রূণের দেহে প্রবেশ করলে এটা কি হতে পারে না, ভ্রূণের লোহিত কণিকাগুলিকে ধ্বংস করবে, ভ্রূণের যে RBC রয়েছে RBC কে ভাঙতে শুরু করবে, ধ্বংস করতে শুরু করবে কে, এই অ্যান্টি RH
ফ্যাক্টর ভ্রূণের লোহিত কণিকাগুলোকে ভাঙতে শুরু করবে। ফলে কি হবে না, ফলে দ্বিতীয় যে ভ্রূণটা তৈরি হবে সে হচ্ছে মারাত্মক রক্তাল্পতায় ভুগবে, মারাত্মক রক্তাল্পতায় ভুগবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বেবি যদি জন্মায় তাহলে কি হবে, তার মধ্যে রক্তাল্পতা বা দেহের রক্তের স্বল্পতা বা যেটাকে অ্যানিমিয়া বলছে, অ্যানিমিয়ায় ভুগবে। এবং এই কন্ডিশনটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে এই ঘটনাটাকে বলা হচ্ছে কি না, এই ঘটনাটাকে বলা হচ্ছে তোমার এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। পরে এটা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবং এর আরেকটা মেডিকেল নাম আছে যেটা বলা হয় কি HDN, এটা তো বলা হয়, এছাড়া বলা হয় HDN। মানে কি, HDN এর পুরো নাম হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, HAEMO, হিমোলাইটিক ডিজিজ, SEASE, ডিজিজ অফ নিউবর্ন। তাহলে কি মানেটা কি, হিমোলাইটিক মানে যে লোহিত কণিকা ভেঙে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এটাকে বলা হয় হিমোলাইসিস। তাহলে লোহিত কণিকা ধ্বংসযুক্ত রোগ, নিউবর্ন মানে যেটা নতুন অপত্য জীব তৈরি করছে বা যে শিশু জন্মাচ্ছে। তাহলে 1 নম্বর কন্ডিশন কি বললাম, যদি অ্যান্টি-আরএইচ ফ্যাক্টর মাতৃদেহে রয়ে যায় সেকেন্ড ভ্রূণের ক্ষেত্রে বা দ্বিতীয় ভ্রূণের ক্ষেত্রে বা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে 1 নম্বর হতে পারে কি, তারা মারাত্মক রক্তাল্পতায় ভুগবে, মানে সারা জীবন ওই রক্তাল্পতা নিয়ে তাদেরকে চলতে হবে। তাহলে এটা হচ্ছে কন্ডিশন 1। যদি অ্যান্টি-আরএইচ ফ্যাক্টর হয় দ্বিতীয় ভ্রূণের ক্ষেত্রে আরো এক ধরনের ক্ষতি করতে পারে। তো কি ক্ষতি করতে পারে দেখো, যদি এখানে আমি কি বলেছি না অ্যান্টি-আরএইচ, এই অ্যান্টি-আরএইচ কোথায় গেল না সেকেন্ড বেবির ক্ষেত্রে চলে গেল। সেকেন্ড বেবি কি হচ্ছে, আরবিসি ভাঙতে শুরু করছে, আরবিসির ভাঙন, আরবিসি ধ্বংস বা যেটাকে বলা হচ্ছে কি হিমোলাইসিস। ঠিক আছে, এই হিমোলাইসিস বা আরবিসি ধ্বংস হওয়া যদি বেশি মাত্রায় হয় তাহলে হিমোলাইসিস কি হচ্ছে, বেশি পরিমাণে আরবিসি ধ্বংস হচ্ছে। ওকে, তাহলে এখানে ধ্বংসটা হচ্ছিল কম, আরবিসিটা কম ভাঙছিল, এখানে আরবিসিটার পরিমাণ কি হচ্ছে না বেশি পরিমাণ যদি ভাঙন হয় তখন কি হবে, আরবিসির হিমোগ্লোবিন ভাঙতে শুরু করবে। এবং এই রক্তের মধ্যে আরবিসির মধ্যে কি আছে, আরবিসির মধ্যে আছে হচ্ছে কি লোহিত রক্তকণিকার মধ্যে থাকে হিমোগ্লোবিন রঞ্জক, যেটা হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের ভাঙন শুরু হয়, হিমোগ্লোবিনের ভাঙন। এবং এই হিমোগ্লোবিন যখন ভাঙতে শুরু করে তখন কি তৈরি করে, একটা পিত্তরঞ্জক বিলিরুবিন তৈরি করে। তাহলে কি বললাম, তোমার আরবিসির যদি ভাঙন বেশি মাত্রায় হয় তখন কি হবে, আরবিসির মধ্যে থাকা যে রঞ্জক হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিন ভাঙতে শুরু করে। এবং হিমোগ্লোবিন যত ভাঙবে তত কি হবে না তত পরিমাণে তোমার বিলিরুবিন তৈরি করবে। এই বিলিরুবিন হচ্ছে পিত্তরঞ্জক তৈরিতে সাহায্য করে। এবার এই বিলিরুবিন কি হবে, রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পাবে। তাহলে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পাবে, রুবিনের মাত্রা বৃদ্ধি। তাহলে যত মাত্রা বৃদ্ধি হবে তত কি হবে, জন্ডিস রোগ হতে শুরু করবে, জন্ডিস রোগ দেখা দেবে। হয়েছে, তাহলে যত বিলিরুবিন বাড়বে তত জন্ডিস হবে। এছাড়াও আরো রোগ হতে পারে, আর কি হতে পারে না ইডিমা হতে পারে, জন্ডিস হতে পারে, ইডিমা হতে পারে। তাহলে এই সমস্ত রোগ তৈরি হবে প্রথম অবস্থা, জন্ডিস এবং ইডিমা রোগ তৈরি হয়। এবং যত এই বিলিরুবিনের পরিমাণ বাড়বে, ঠিক আছে, তাহলে যে দ্বিতীয় ভ্রূণের ক্ষেত্রে আমরা বলছিলাম দ্বিতীয় ভ্রূণের মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়া, দ্বিতীয় ভ্রূণের মস্তিষ্কের একটা জায়গা আছে সেটাকে বলা হচ্ছে বেসাল গ্যাংলিয়াতে জমা হবে, বেসাল গ্যাংলিয়াতে জমা হতে শুরু করবে। ওকে, তাহলে দ্বিতীয় ভ্রূণের মস্তিষ্কের বেসাল গ্যাংলিয়াতে এই বিলিরুবিনটা সঞ্চিত হয়। ওকে, দ্বিতীয় ভ্রূণের বেসাল গ্যাংলিয়াতে বিলিরুবিন সঞ্চিত হয়, সঞ্চিত হবে। এবার সঞ্চিত হতে হতে আরো কি হবে না হিমোগ্লোবিন ভাঙতে আরো বেশি পরিমাণে ভাঙবে, মানে বেশি পরিমাণে হিমোলাইসিস হবে। তাহলে যত বেশি হিমোলাইসিস হবে তত লোহিত কণিকা যত ভাঙবে তত কি হবে না পরপর গর্ভাবস্থায়
শিশুর মৃত্যু ঘটবে, শিশুর মৃত্যু ঘটবে, গর্ভাবস্থায় শিশুর মৃত্যু ঘটবে। হয়েছে? তাহলে কি জন্মাবে না মৃত শিশু জন্মাবে, তাহলে মৃত শিশুর জন্ম দেবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি হাইড্রপস ফিটালিস, এই ঘটনাটাকে বলা হচ্ছে হাইড্রপস ফিটালিস, হাইড্রপস ফিটালিস। আগের কন্ডিশনটা কি বললাম, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটাকে বলা হচ্ছে হাইড্রপস ফিটালিস। তার আগের ভ্রূণটা প্রথম কন্ডিশনে, এই কন্ডিশনে যেটা দেখিয়েছি, তাহলে ভ্রূণটা কি ছিল, ভ্রূণটা রক্তাল্পতায় ভুগছে, তাহলে ভ্রূণ জন্ম ছিল কিন্তু রক্তাল্পতায় ভুগবে। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছি, গর্ভাবস্থায় শিশুর মৃত্যু হবে। কারণটা বললাম এটা কিভাবে হচ্ছে, এবং এই জিনিসটা শুধু ক্লাস 9 নয়, ক্লাস 11 স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু আছে। এই টপিকটা 11 স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু সমানভাবে প্রযোজ্য, কারণ এটি কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি, হাইড্রপস ফিটালিস কি, তাহলে এই জিনিসগুলো হলো। তাহলে এই হচ্ছে দুটো গুরুত্ব। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার আমরা যেটা চলে যাব, আমাদের পড়ানো এই পর্যন্তই আজকে থাকবে। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে, আমরা অনেক দিন কোনো কোশ্চেন উত্তর আলোচনা করিনি, আমরা থিওরি পড়ে যাচ্ছি শুধু। তো আমাদের যে টপিকটা ছিল কি শিখলাম, তো চলো আমরা আমাদের কোশ্চেন অ্যান্সার পার্টে চলে যাই, কি শিখলাম, লেটস গো। তো আমরা তাহলে এবার কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করি। তো কি শিখলাম, আমরা এতদিন ধরে পড়ছিলাম, কি শিখেছি, দেখো কিছু কোশ্চেন আমি এখানে লিখেছি, সেই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলোই আমরা জানবো। তো আশা করি তোমরাও বলতে পারবে উত্তরগুলো। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বম্বে ফিনোটাইপ কি। বম্বে ফিনোটাইপ, বম্বে ফিনোটাইপ বলে রাখি, এটি এক প্রকার রক্তের শ্রেণী, এক প্রকার রক্তের শ্রেণী, রক্তের শ্রেণী। এবার প্রশ্ন আসতেই পারে, স্যার আপনি যখন পড়িয়েছেন বলেছিলেন 4টে ব্লাড গ্রুপ আছে, এ বি, এবি এবং ও, তাহলে এটা আবার কোথা থেকে চলে এলো? তাহলে এটা হচ্ছে এক প্রকার রক্ত গ্রুপ, এবং এই রক্ত গ্রুপটা আবিষ্কার হয়েছিল বোম্বে বা বর্তমানে যেটা মুম্বাই, বম্বে বা বর্তমানে যেটা মুম্বাই, মুম্বাই কত সালে, 1952। তাহলে 1952 সালে মুম্বাইয়ে এই ব্লাড গ্রুপটি প্রথম আবিষ্কার করা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে তোমার কি বম্বে ফিনোটাইপ। এবার কেন এইটাকে বম্বে ফিনোটাইপ বলা হচ্ছে না, এর মধ্যে এক ধরনের অ্যান্টিজেন, আমরা যেহেতু দেখেছিলাম যে এবি এবং ও, এগুলোর মধ্যে দু ধরনের অ্যান্টিজেন পেয়েছিলাম, এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন। তাহলে এর মধ্যে যে এইচ অ্যান্টিজেন থাকে না, এইচ অ্যান্টিজেন অনুপস্থিত। এই এইচ অ্যান্টিজেনের কাজ কি, এই এইচ অ্যান্টিজেনের কাজ হচ্ছে এর দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন তৈরি করে। তাহলে এইচ অ্যান্টিজেনের কাজ হচ্ছে এ এবং বি অ্যান্টিজেন তৈরি করা। তাহলে যেহেতু এইচ অ্যান্টিজেন বম্বে ফিনোটাইপে থাকে না, তাহলে এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন কোনোটাই থাকবে না। তাহলে এই ধরনের ফিনোটাইপকে বলা হচ্ছে বা ব্লাড গ্রুপকে বলা হচ্ছে বম্বে ফিনোটাইপ। এবং আমরা যদি একটা তথ্য দেখি যে অল ওভার ওয়ার্ল্ড কত পার্সেন্ট মানুষের এই ব্লাড গ্রুপ আছে, অল ওভার ওয়ার্ল্ড যদি আমরা দেখি সেটা হচ্ছে 0.004%। তাহলে কত বললাম, 0.0004% মানুষ হচ্ছে কি এই ধরনের ফিনোটাইপ থাকে, অল ওভার ওয়ার্ল্ড, মানে গোটা পৃথিবীর লোককে যদি ধরা হয় তার মধ্যে 100 জনের মধ্যে এতজন, তাহলে দেখো রেশিওটা খুব কম, তাহলে এতজনের মধ্যে এই ধরনের ফিনোটাইপ থাকে। তাহলে ফার্স্ট গেল বম্বে ফিনোটাইপ। সেকেন্ড কোশ্চেন, তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কমপ্লিট। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, দুটি এক্সট্রা সেলুলার তরলের উদাহরণ দাও। এক্সট্রা সেলুলার মানে কি, দেখুন দুটো বিষয়, একটা হচ্ছে এক্সট্রা সেলুলার, একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। তাহলে ইন্ট্রা সেলুলার মানে সেলের ভেতরে বা কোষের ভেতরে, আর এক্সট্রা সেলুলার মানে হচ্ছে সেলের বাইরে বা কোষের বাইরের দিকে। কি কি থাকে না, রক্ত বলতে পারি, রক্ত, লসিকা, তাহলে এগুলো সবই হচ্ছে কি এক্সট্রা সেলুলার তরল বা বহিঃকোষীয় তরল। তারপরে 2 কোশ্চেন হলো, 3 কোশ্চেন, পেরিকার্ডিয়াল তরল কোথায় থাকে? পেরিকার্ডিয়াল তরল থাকে হচ্ছে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে পেরিকার্ডিয়াল তরল থাকে। তারপর পরের কোশ্চেন, অনুচক্রিকার কাজ কি? আমরা পড়েছিলাম অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করা, রক্ত তঞ্চনে সাহায্য করা, সাহায্য করা। পরের কোশ্চেন, রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? তাহলে রক্তে শর্করার যদি স্বাভাবিক পরিমাণ দেখি সেটা হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম পার 100 ml। 100 ml যদি আমরা ব্লাড দেখি
100 ml না করে আমরা ডেসিলিটার করি। 100 ডেসিলিটার যদি রক্ত দেখা হয়, 100 ডেসিলিটার রক্তে 80 থেকে 120 মিলিগ্রাম শর্করা থাকে। এবার এখান থেকে বলে দিই যে শর্করার পরিমাণ যদি রক্তে বাড়ে তখন যে রোগটা হয় সেটাকে বলা হয় কি ডায়াবেটিস মেলিটাস বা সুগার বা মধুমেহ। তখন সুগার কত হয় না, তখন হচ্ছে 180 মিলিগ্রাম পার 100 ডেসিলিটার। তাহলে 100 ডেসিলিটার রক্তে যদি 180 মিলিগ্রামের বেশি যদি সুগার হয় তখন বলবো কি তোমার মধুমেহ রোগ হয়েছে বা ডায়াবেটিস মেলিটাস রোগ হয়েছে। এই কোশ্চেনটা গেল। তাহলে রক্তের স্বাভাবিক পরিমাণ এটা। তারপর হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত। তাহলে রক্তে আমরা কি জানি রক্তের রং লাল কেন, কারণ হিমোগ্লোবিন আছে বলে। তোমার এই হিমোগ্লোবিনের মান কত না, হিমোগ্লোবিনের মান হচ্ছে 14.5 মিলিগ্রাম, 14.5 গ্রাম পার ডেসিলিটার, গ্রাম পার ডেসিলিটার। তাহলে 1 ডেসিলিটার রক্তে 14.5 গ্রাম হিমোগ্লোবিন থাকে। পরের কোশ্চেন, সিকেল সেল অ্যানিমিয়ায় রক্তকণিকার আকৃতি কেমন হয়। দেখো এখানে উত্তর দেয়া আছে সিকেল সেল, সিকেল মানে হচ্ছে কাস্তে, SICKLE, সিকেল, সিকেল হচ্ছে কাস্তে। তাহলে সিকেল সেল অ্যানিমিয়াতে রক্তকণিকার আকৃতি কি হবে, কাস্তে আকৃতি বা সিকেল সেট, কাস্তে আকৃতির, কাস্তের মতো দেখতে হবে। এবং যদি ছবিটা আঁকি অনেকটা এইরকম দেখতে হয়, ঠিক আছে, সিকেল সেল বা কাস্তের মতো দেখতে হয়। তারপরে কোশ্চেন, এটা গেল কোন যন্ত্রের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাপ করা হয়। তাহলে হিমোগ্লোবিন পরিমাপক যন্ত্রের নাম কি, হিমোগ্লোবিনোমিটার, হিমোগ্লোবিনোমিটার, হিমোগ্লোবিনোমিটারের সাহায্যে হিমোগ্লোবিন পরিমাপ করা হয়। পরের কোশ্চেন, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি, মানে মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা, প্লিহা। পরের কোশ্চেন, সিরাম কি, রক্তের একটা উপাদান আরেকটা উপাদান বা রক্ত জমাট বাঁধার পর হালকা হলুদ রঙের পদার্থ নিঃসৃত হয়। দেখবে কোনো জায়গায় যদি রক্ত কেটে যায় তাহলে রক্তটা জমাট বাঁধার পর, রক্ত জমাট বাঁধার পর নিঃসৃত হালকা হলুদ পদার্থটি হচ্ছে কি সিরাম। ওকে। তারপরে কোশ্চেন, অস্থিসন্ধিতে ড্যাশ তরল থাকে, আমরা সবাই জানি সাইনোভিয়াল, সাইনোভিয়াল তরল থাকে, অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে। এবং লাস্ট কোশ্চেন, CSF এর পুরো নাম কি, সবাই আমরা জানি সেরিব্রো, CEREBRO, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, মস্তিষ্কের প্রকোষ্ঠে থাকে এবং এর পরিমাণ কত 150 ml। তাহলে 150 ml CSF থাকে। তাহলে দেখো মোটামুটি আমাদের কিছু কোশ্চেন আমরা আলোচনা করলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং আশা করছি সবাই তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কিছু কিছু কোশ্চেন যেগুলো ছিল সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরের ক্লাস আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমাদের রক্ততঞ্চন পদ্ধতি কিভাবে হয়। তাহলে পরের টপিক আমাদের থাকবে রক্ততঞ্চন। তো যারা এখনো পর্যন্ত এই টপিক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর যারা আগের ভিডিওটি দেখোনি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো, ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আগের ভিডিওর, তো আগের ভিডিও পেয়ে যাবে। আর পরের ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দ্যাটস অল ফর দ্য ডে, হ্যাভ এ নাইস ডে।